ভরা বিয়ের আসরে নিজের হবু বরের পা দুটো চেপে ধরল তুলি। ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল বিয়ে বাড়িতে উপস্থিত থাকা প্রত্যেকটা ব্যক্তি। এই প্রথম হয়তো দেখছে নিজের বিয়ের আসরে কোনো কোণে নিজের হবু বরের পা জড়িয়ে ধরে এভাবে কান্নায় ভেঙে পড়তে। পানিতে টইটুম্ব চোখ নিয়ে আহাদের দিকে মুখ তুলে চাইল তুলি। অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে আহাদ। তার পাশেই দাঁড়িয়ে আছে তার প্রেমিকা। হাতের মুঠোয় হাত রেখে দাঁড়িয়ে আছে দুজন, স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখে। অপরদিকে লাল বেনারসি পরে বধূ বেশে থাকা তুলি আহাদের পা চেপে ধরে বসে আছে মেঝেতে। অথচ আহাদ তুলির দিকে একবারও মুখ ফিরিয়েও তাকাচ্ছে না। তুলির মামা নিস্তব্ধ হয়ে আছেন। নিজের ছেলের এমন কাণ্ড দেখে তুলির খালা মাথায় হাত দিয়ে বসে আছেন চেয়ারে। আদের মুখ পানে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল তুলি, আজ তো আমাদের বিয়ে ছিল আহাদ ভাই, দেখো না লাল বেনারসি পরে বধূ বেশে আমি তোমার পায়ে হাত চেপে রেখেছি। অপেক্ষায় ছিলাম তোমার বধূ বেশি সাজে, কিন্তু কিন্তু আমার বদলে অন্য কারো হাত ধরে রেখেছো তুমি। ছোট্ট থেকে আগলে রেখে কেন দিলে এমন পরিণতি? বিয়ে করে নাও না আহাদ ভাই। তুলির অশ্রুসিক্ত কণ্ঠের আকুতি আহাদের মস্তিষ্কে ছ্যাঁত করে উঠল। নিজের দু চোখ বুঝে আবারও মেরে দৃষ্টিভঙ্গিবদ্ধ করল তুলি মায়াবীর মুখখানাতে। নিষ্পাপ তুলি, শ্যামবতী কন্যা, অথচ অজস্র মায়ার ভরপুর তার চেহারা। টাগুর টাগুর চোখে চিকচিক করছে জল। 17 বছরের মেয়েটাকে লাল টুকটুকে বেনারসিতে হুট করেই 27 বছরের রূপবতী মনে হচ্ছে আহাদের কাছে। নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নিল সে। শুকিয়ে গেল গলা। পাশে দাঁড়ানো ঝুমুর হাতটা আঁকড়ে ধরল আরো শক্ত করে। কঠিন গলায় বলে উঠল, আমি ঝুমুকে ভালোবাসি তুলি, তোকে আমি কখনোই ভালোবাসিনি। আমি জানতাম না খালামণি আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন আগে থেকেই, কিন্তু বিশ্বাস কর আমি তোকে নীতির মতো করে ছোট বোন ভেবে আগলে রেখেছি সর্বদা। মা যে হুট করে বিয়ের আয়োজন করে ফেলবে বুঝতে পারিনি আমি। তুই আমায় ক্ষমা করে দে তুলি। আহারের পা দুটো ছিঁড়ে বহু কষ্টে উঠে দাঁড়ালো তুলি। ভারী বেনারসিটা ছোট্ট তুলির জন্য বহন করা খুব একটা সোজা নয়। আহাদের ঝুমুর দিকে এক পলক চাইল সে। আহাদের কাছাকাছি দাঁড়িয়ে কঠিন স্বরে বলে উঠল, অন্য কাউকে ভালোবাসলে কেন আমায় বিয়ের আসর পর্যন্ত আনলে? কেন আমার ছোট্ট মনটাতে তোমরা সবাই মিলে আঘাত আনলে? আমি তো বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না আহাদ ভাই, তোমরা সবাই মিলেই তো আমাকে। কথাগুলো বলতে বলতে মামা মামির দিকে চোখ পোলালো তুলি। চিৎকার করে বলল, শান্তি হয়েছে তোমাদের, হয়েছে শান্তি। আমায় বিয়ে দেওয়ার জন্য তো উঠে পেরে লেগেছিলে, দাও এবার বিয়ে দাও আমাকে। সহ্য করতে পারছিলে না তো আমাকে, বিদায় করো এখন। যার সাথে পারবে তার সাথেই বিদায় করে দাও। কানা ঘষা শুরু হয়ে গেল পুরো বিয়ে বাড়িতে। ভারী শাড়িটা আগলে নিয়ে পা বাড়াতেই ফ্লোরে ঢরে পড়ল তুলি। আটকে উঠল আহাদ। এগিয়ে আসতে নিলে বাধা প্রদান করলেন তুলির মামা। উনি নিজেই কোলে করে রুমে নিয়ে গেলেন তুলিকে। সাথে সাথে মুখ বাঁকালো তুলির মামি। নোরাদের দিকে তাকিয়ে বললেন, ছেলের কুকিটি দেখেছ হিমা, কেমন ঠকালো মেয়েটাকে? অসহায় চোখে আহাদের দিকে তাকালেন হিমা বেগম। কঠোর স্বরে বলে উঠলেন, আমার ছেলের কুকীর্তি করেছে নাকি আপনিও ভাইয়া উঠে পড়ে লেগেছিলেন তুলিকে বিদায় করতে? তুলি তো বোঝা হয়ে গেছিল আপনাদের উপর। আমি কত করে বলেছি একবার ছেলে মেয়েদের মতামত জেনে নে, কিন্তু আপনি ও ভাইয়া মিলে আমায় জোর করলেন বিয়েটার জন্য। দেখলেন তো পরিণতি। আসমা বেগম মুখ বাঁকিয়ে চলে গেলেন। তুলির মামা এসে হতাশার নিঃশ্বাস ফেলে হিমা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, আহাদ, ওই মেয়েটার বিয়ের ব্যবস্থা কর। সাথে সাথে বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো আহাদ, তুলি ঠিক আছে মামা? ওর এই অবস্থার জন্য তুমি ও আমরা সবাই দায়ী, তাই এই প্রশ্নটা করা মানায় না তোমার। দমে গেল আহাদ। বিয়েবাড়ির সবাই চলে গেলেন একে একে। তুলির মায়ের চাচাতো বোন ও ওনার হাজবেন্ড এসেছিলেন। ওনারাও চুপ করে বসে আছেন ড্রয়িং রুমে। তুলির 17 বছরের এক কিশোরী কন্যা। বাবা মাকে হারিয়েছে প্রায় বছরখানিক করাবে। মামার সাথে বাবার বিজনেস ছিল, সেখানে তুলির কিছু প্রাপ্য আছে, তাই সেই সুবাদে মামার বাড়িতেই তার বসবাস। চাচা আছেন একজন,
কিন্তু 12 বছরের তুলিকে পালন করতে রাজি ছিলেন না তারা। শেষমেশ মামার বাড়িতেই ঠাঁই হলো তার। কিন্তু মামির চক্ষু বিষ, টাগর আঁখির অধিকারিণী তুলি। অন্ধকার রুমে চাঁদের ঝলমলে আলো এসে প্রবেশ করছে। পাশ থেকে হাওয়ার তালে নাকে এসে তোলা দিচ্ছে চাপা ফুলের ঘ্রাণ। বিছানার কোনায় মাথা ঠেকে গভীর চিন্তায় মগ্ন তুলি। তার ছোট্ট বাটন ফোনটা যে কখন থেকে বেজে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার। শব্দও যেন তার কর্ণগোচর হতে রাজি নয়। গভীর চিন্তায় মত্ত মানুষগুলো কি আর আশেপাশের খেয়াল থাকে? টুপটুপ করে জল ঝরে পড়ছে চোখ থেকে, ভিজিয়ে দিচ্ছে চাদরের সামান্য একটু অংশ। কষ্ট হচ্ছে তার, খুব বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে তার ছোট্ট হৃদয়টা। আহাদকে সে ভালোবাসে না, তবে এক রাশ ভালো লাগা জমাইল তার মন জুড়ে আহাদের জন্য। আবেগ বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে সাময়িক ভালো লাগা। কিন্তু চঞ্চল মন যে মেনে নিতে পারছে না কষ্টটা। তুলির বয়সী মেয়েদের জন্য হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা মেনে নিতে পারা সহজ কথা না। ফোনটা আবার বেজে উঠতে চরম বিরক্তি প্রকাশ করলো তুলি। না দেখেই কানে ধরতে কর্ণকুহরে এসে পৌঁছালো আহারের দৃঢ় কণ্ঠ। সোজা হয়ে বসলো তুলি। আই এম সরি রে তুলি, আমার জন্য আজ কত কিছু ফেস করতে হলো তোকে। আমায় ক্ষমা করে দে বোন। বোন বলছে আবার ক্ষমাও চাইছো? যদি পারো তবে দোয়া করবি তোমার ছোট বোনের হৃৎপিণ্ডে যেন এক রাজকুমার এসে কবজা করে নিয়ে যায়। অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল আহাদ। নরম স্বরে বলে উঠল, তুই অনেক কষ্ট পেয়েছিস তাই না তুলি? জানিস, তুই যখন আমার পায়ে ধরেছিলি তখন মনে হচ্ছিল কেউ আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি অসহায় ছিলাম তুলি। যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার ত্যাগ করে চলে এসেছে ঢাকা থেকে, তাকে আমি কীভাবে ফিরিয়ে দিতাম বল? তোকে বিয়ে করলে তোদের দুজনকেই ঠকানো হতো। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম তুলি। মামা এত তাড়াহুড়ো করেই বিয়েটা ঠিক করলো যে আমি কখনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। দয়া করে আমায় ক্ষমা করে দিস। কিছু বলল না তুলি। কল কেটে ফোনটা ফেলে দিল বিছানায়। চোখের অশ্রু এখনো গালে বেয়ে গড়িয়ে পড়ছে। ভালো না বাসুক, ভালো লাগা তো ছিল। প্রেমিক পুরুষ না হোক, এক মুহূর্তের জন্য হলেও তার অতি চঞ্চল কিশোরী মনটা স্বামীরূপে আহাদকে কল্পনা তো করেছিল। আজ আহাদ তার ছোট্ট মন ভঙ্গ করেছে। হয়তো সময়ের স্রোতে একদিন আহাদের মন ভঙ্গ হবে। গাড়ি ছুটে চলেছে সুদূরে কোথাও। ফাল্গুনের মৃদু মৃদু বাতাস পাল্লা দিয়ে উড়িয়ে চলেছে তুলির খোলা চুল। মৃদু মৃদু বাতাস শীতের রক্ষতা দূর করে মনকে উদাস করে দিচ্ছে। ঋতুরাজ বসন্তের প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে। কিন্তু তুলির মনে কেন ঘোর অমানুষের সমাহার? কিশোরী বয়সে আবেগ কেন চঞ্চল তুলিকে দমিয়ে দিচ্ছে? চোখজোড়া ব্যস্ত বাহিরের দৃশ্য অবলোকন করতে, সবুজে ঘেরা প্রকৃতি দেখতে। তুলি কখনো এর আগে ঢাকা আসেনি, আজ প্রথম ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে সে। মাথায় কারো হাতের স্পর্শ পেতেই আলতো হাসল তুলি। একটা নদী দেখিয়ে বলল, দেখো না খালামণি, নদীটা কত সুন্দর। তুলির দিকে চেয়ে মুখে হাসি ফুটে উঠল মিসেস সায়েরার। তিনি তুলির মায়ের চাচাতো বোন। বাবার বাড়িতে সচরাচর আসা হয় না ওনার। বহু বছর পর এসে তুলিকে দেখে মায়ে পড়ে গিয়েছিলেন তিনি। পরক্ষণে যখন জানতে পারল তুলির বিয়ে, চমকে উঠেছিলেন। আর গত পরশুদিন যা হলো তাতে মেয়েটার জন্য ভীষণ কষ্ট লেগেছে ওনার। তুলির মামার কাছে আবদার করলেন তুলিকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য। তুলির মামি যেন না চাইতে জল পেয়ে গেল, ধরে বেঁধে বিদায় করে দিল তুলিকে। তুলির খারাপ লাগেনি, একটুও খারাপ লাগেনি। এ শহরে আর থাকতে চায় না সে। তার মন তো নিজের মতো করে উড়তে চায় অন্য কোনো শহরে। কিশোরী বয়সটাই এমন। আহাদের চেহারা দেখে ব্যথিত হতে আর রাজি নয় সে। তবুও বেহায়া কষ্ট কি আর এত সহজে ছেড়ে দিতে রাজি হয়? ড্রয়িং রুমে বসে আছে তুলি। সায়রার দুই মেয়ে ইনশিতা ও আমরিন ট্যাপ ট্যাপ চোখে তাকিয়ে আছে তুলির দিকে। ইনশিতা অনার্স 3য় বর্ষের ছাত্রী। আমরিন তুলির সমান, এবার কলেজে ভর্তি হবে। ইনশিতা ও আমরিনের কাছে তুলিকে ভীষণ ভালো লেগেছে। ভীষণ। কেমন মায়াবী চেহারার মেয়েটা, আর এসেই কেমন মিশে গেছে ওদের দুজনের সাথে। পক পক করার জন্য যে তুলি নামক মেয়েটা ওস্তাদ তা বুঝতে বাকি নেই ইনশিতার। তাদের বাড়িতে তো আগে থেকেই এক অত্যন্ত রাগী গোমরামুখ মানুষের বসবাস। এখন তো এক পক পক রানীও চলে এসেছে। এবার মনে হচ্ছে বাড়িটা একদম পরিপূর্ণ হয়েছে।
প্রচণ্ড টায়ার্ড তুলি। বিছানায় শুয়ে চোখ দুটো বুঝে নিল। খুব সুন্দর বাড়িটা। দুপুরে এসেই ফ্রেশ হয়ে ঘুরে ঘুরে দেখেছে আমরিনের সাথে। আমরিন ও ঈশিতাকে বেশ ভালো লেগেছে তার। এখন তার মনটা একটু শান্তি চায়, একটু বসন্তের মাঝে হারিয়ে যেতে চায়। সন্ধ্যার আকাশ জুড়ে রক্তিম আভার মেলা, ছাদে অজস্র নয়নতারা ছড়াছড়ি। ঈশিতার সাথে এসেছিল ছাদে, কোনো একটা কাজে নিচে গিয়েছে ঈশিতা। তখন থেকেই একা দাঁড়িয়ে গায়ে হালকা হাওয়া লাগাচ্ছে ছাদের কার্নিশ ঘেঁষে। হঠাৎই ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস অনুভূত করতে হিলে চমকে উঠল তুলির। ভয়ার্ত মন নিয়ে উল্টো ঘুরটি তার সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলেই তার কোমর জড়িয়ে একদম কাছে টেনে নিল কেউ। মানুষটার বুকের কিছু অংশ খামচে ধরে চোখ খুলে তাকাতেই ধুকপুক করা হৃৎপিণ্ড স্পন্দিত হতে লাগলো প্রচণ্ড গতিতে। নীলাভ চোখ। এই প্রথম নীলাভ চোখের মনে দেখেছি তুলি। সুদর্শন এক যুবক তার কোমর জড়িয়ে চেয়ে আছে তার দিকে ভ্রু কুচকে। কি সুন্দর ছেলেটা! তুলির অবুঝ মন হঠাৎই বলে উঠল কথাটা। মুখে নিরলস ভাবেনি ছেলেটা গম্ভীর স্বরে প্রশ্ন করে বসল, কে আপনি? এখানে কি করছেন? কি বলবি তুলি? তার গলা তো শুকিয়ে কাঠ। এভাবেই প্রথমবার কোনো পুরুষের এতটা কাছাকাছি সে। এভাবে কাছ থেকে কখনো কোনো ছেলেকে দেখা হয়নি তার। নীরবতা যেন তাকে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরেছে। হ্যাঁচকা টান অনুভব করতেই নিজেকে আরে বিস্কার করলো ছেলেটার বুকের মধ্যে। হৃদস্পন্দনে সে কানে বাড়ি খেতে লাগলো বারবার। ঠোক গিলল তুলি। মুখ তুলে তাকালো নীল পাঞ্জাবি পরা ছেলেটার মুখের দিকে। ছেলেটার চোখে মুখে বিরক্তির আভা ফুটে আছে। কিছুটা সরে এসে কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আমি তুলি। আচমকায় সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটার মুখে হাসি ফুটে উঠল, চোখে ফুটে উঠল মুগ্ধতা। ঠোঁট দুটো আরেকটু প্রসারিত করে তুলে একদম কাছে এগিয়ে এসে বলল, কুমিল্লার তুলা। অজান্তেই মাথা তুলালো তুলি। ছেলেটা মুচকি হেসে যেতে যেতে বলে গেল, অবেলায় ছাদে থাকলে পেতনি ধরবে তুলা, নিচে নেমে এসো। তুলি যেন কোনো মোহে আটকে পড়ে গেছে। পরক্ষণেই ছেলেটা যাওয়ার পথে তাকিয়ে একটা কথা মাথায় আসতেই মুখটা হাঁ হয়ে গেল তার। নিজেই বের করে বলতে লাগলো, কুমিল্লার তুলা। শার্টের হাতা ফোল্ড করতে করতে অত্যন্ত রাগী ফেস নিয়ে গতকাল ছাদেই সেই অচেনা নীলাভ চোখের সুদর্শন ছেলেটাকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে ট্রিপো থেকে ট্রিপোতর অবাক হয়ে তুলি। এত রাগী ছেলেটা! খপ করে পাশে থাকা ঈশিতার হাত খামচে ধরল শক্ত করে। তুলি অত্যন্ত সাহসী প্রকৃতির এক মেয়ে, কিন্তু তার সাহস যেন এই রাগী ছেলেটার কাছে খুবই নগণ্য। ঈশিতার কিছুটা পিছনে লুকিয়ে গেল সে। ভাইকে আসতে দেখে ঈশিতা যেন প্রাণ ফিরে পেল। মুখে হাসি ফুটে উঠল তার। আদ্রের চোখ প্রথমে গিয়েই পড়ল ঈশিতার পিছনে লুকিয়ে থাকা ভীতু তুলির দিকে। আদ্রের রক্তিম চোখ দেখে মাথা নিচু করে ফেলল তুলি। দৃষ্টি সরিয়ে ঈশিতার দিকে তাকাতে ঈশিতা বলতে শুরু করলো, ভাইয়া, ছেলেটা আমাদের জিজ্ঞেস করছিল এক রাতে রেট কত। আমাদের নাকি তুলে নিয়ে যাবে। তুলির দিকে হাত বাড়াতে তুলি ছেলেটাকে থাপ্পড় মেরে দেয়। ছেলেগুলো আমাদের খুঁজছে তখন থেকে। চমকে উঠল তুলি। এই ছেলেটা আদ্র, মায়ের তথাকথিত আদ্র। দু চোখ বন্ধ করে হাত দুটোর মুঠোয় চেপে নিল আদ্র। রাগে তিত্তির করে কাঁপছে তার সারা শরীর। চোখ মেলতেই আটকে উঠল তুলি। তুলির ভাবনা ছেদ ঘটল হাতে স্পর্শ পেতেই। মুখ তুলে হাতের মালিককে দেখার আগেই তাকে ও ঈশিতাকে টেনে এনে গাড়িতে বসিয়ে দিল মানুষটা। বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না তুলি। তার বুকের মধ্যেও তোলপাড় শুরু হয়েছে, প্রচণ্ড তোলপাড়। তার চাহনি জানান দিচ্ছে ইহা মুগ্ধকর চাহনি। সত্যি কি তাই? তার কিশোরী জীবনে কি আবারও পদার্পণ করছে অজানা কোনো ভালো লাগা? সন্ধ্যা দিকে ঈশিতার সাথে হাতির ঝিলে এসেছিল তুলি। ঈশিতাকে তার মা সব বলেছে। গোধূলি বেলায় মেয়েটাকে মন মরা হয়ে থাকতে দেখে ঈশিতার মনে হলো তুলিকে নিয়ে ঘুরে আসলে মন্দ হয় না। তুলিও ঘোরার কথা শুনে আবেগাপ্লুত হয়ে উঠল। চটপট লং একটা কালো জামা ও গলায় স্কার্ফ পেঁচিয়ে বেরিয়ে পড়লো ঈশিতার সাথে। ভালোই ঘুরছিল ঈশিতার সাথে, কিন্তু বিপত্তি ঘটলো কিছু ছেলের জন্য। তিনটা ছেলে কিছু সময় থেকেই ফলো করে যাচ্ছে তুলি ও ঈশিতাকে। শুধু ফলো করেই ক্ষান্ত হয়নি, এক পর্যায়ে পথ রুখে দাঁড়ালো ছেলেগুলো। মুখ থেকে ছিটকে আসছিল মদের বাজে গন্ধ। ঈশিতা ও তুলির পথ কাটিয়ে চলে যেতে নিলে আবারও পথ আটকে তিনজনের মধ্যে একজন বলে উঠল সেই তিক্ত কথাগুলো যা সহ্য করতে পারেনি তুলির মন।
সাথে সাথে সজোরে থাপ্পড় বসিয়ে দিল ছেলেটার গালে। ভয়ার্ত চোখে তাকালো ইনশিতা। তুলি যে রাগের ঠেলায় ভুল করে বসেছে, তার জন্য যে নির্মম পরিণতি সহ্য করতে হবে তা মস্তিষ্ক ধারণ করতে কোনো উপায় না পেয়ে ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে স্প্রে করে দিল ছেলেগুলোর দিকে। দৌড়াতে দৌড়াতেই ফোন করে ভাইকে জানালো সব কিছু। ভাগ্য ভালো, কাছাকাছি কোথাও বন্ধুদের সাথে আড্ডায় মত্ত ছিল আদ্র। গাড়ির বাইরে দাঁড়িয়ে তুলির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে আদ্র। এই তীক্ষ্ণ চাহনি যেন তুলির প্রাণ পাখি উড়িয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। আচমকায় আদ্রর পিছনে ছেলেগুলো দেখে ভয়ার্ত চোখে তাকালো তুলি। তুলির চোখে চোখ রাখতেই যেন কোনো ঘুরে চলে গেল আদ্র। আদ্রকে এভাবে রোবটের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখি ভাইয়া ডেকে উঠল ইনশিতা। মুহূর্তেই পিছনে ফিরে লাথি বসিয়ে দিল ছেলেটার পেটে। বাকি দুটো ছেলেও পেরে উঠছে না আদ্রের সাথে। ভয়ঙ্করভাবে ছেলেগুলোকে মারছে আদ্র। আদ্রের চেহারা দেখে কেঁপে উঠল ছেলেগুলো, পা জড়িয়ে বলে উঠল, ক্ষমা করে দেন ভাই, আমার বোন, আমরা জানতাম না, ক্ষমা করে দেন। আমার বোন বলে ক্ষমা চেয়েছিস, তারপর অন্য মেয়ের সাথে সেম কাজটাই করবি? কে হাতটা বাড়িয়েছিলি? কাতর চোখে তাকালো ছেলেগুলো। আদ্রর রাগ বেড়ে গেল দ্বিগুণ। চিৎকার করে বলে উঠল, কে হাতটা বাড়িয়েছিল ওর দিকে? ছেলেগুলো কোনো জবাব দিচ্ছে না। ইনশিতার দিকে দৃষ্টি দিয়ে ইনশিতা দেখিয়ে দিল কোন ছেলেটা হাত বাড়িয়েছিল। সাথে সাথে ভয়ঙ্কর আর্তনাদ ভেসে আসলো ছেলেটার। হাতের ব্যথায় কাতরাতে লাগলো, শুধু রাস্তায় পড়ে। ভয়ে কেঁপে উঠলো বাকি দুইজন। রাগে আরো জোরে জোরে মারতে লাগলো আদ্র। ঠকিল তুলি। তার কাছে মনে হচ্ছে আদ্র কোনো ফাইটার। তার মন এখন জানতে চাইছে আদ্র আসলে কি। মনের প্রশ্ন মনে জমিয়ে না রেখে এমন পরিস্থিতিতেও ইনশিতাকে প্রশ্ন করেই বসলো, আদ্র ভাইয়া কি করে আপু? হাসলো ইনশিতা, চোখে মুখে বিস্ময় নিয়ে জবাব দিল, ভাইয়া একজন ডক্টর। আদ্রের দিকে তাকালো তুলি। অবস্থা কাহিল রাস্তায় পড়ে থাকা ছেলেগুলোর। ইস, কি হাল করেছে ছেলেগুলোর। ডক্টর হয়ে এত নির্দয়, তাহলে জনগণের সেবা করবে কি? আদ্রকে কোনোভাবেই ডক্টর মনে হচ্ছে না তার। তুলির ধারণার মতে ডক্টররা হবে সাদাসিধে সরল মানুষ, দেখতে হবে পুরাই গম্ভীরটাই। কিন্তু আদ্র সে তো রাগী সুদর্শন যুবক। তুলির মতে আদ্রের নায়ক হওয়া উচিত ছিল। ডিসুম ডিসুম ফাইটের জন্য একদম পারফেক্ট ছেলে আদ্র। কি করলো এটা আদ্র? বেচারি তুলির এত বছরের ধারণাটাই পাল্টে দিল। তুলির মন এখন চিৎকার করে বলতে চাইছে, তিনজন ছেলে আসতেই আদ্র বলে উঠল, ওদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর নিবিড়। আর হ্যাঁ, খেয়াল রাখবি নেক্সট টাইম ওরা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় কিনা। যদি এমন কোনো কথা তোদের কারো কানে পৌঁছায়, হসপিটালে নিয়ে যাওয়ার অবস্থায়ও রাখবি না। প্রচন্ড পেট ব্যথা করছে তুলির। গাড়িতে করছিল, কিন্তু ব্যথার চেয়ে আদ্রের সে ভয়ঙ্কর রাগের প্রভাবটাই মনে বিরাজ করছিল অধিক। রুমে এসে পেট ব্যথার কারণ বুঝতে পেরে লজ্জায় নত হয়ে পড়ছে সে। ড্রেস পাল্টিয়ে নিয়েছে, কিন্তু কোনো প্যাড নেই তার কাছে। ইনশিতাদের কাছে যে চাইতে যাবে সেই পরিস্থিতিও নেই। পেট ব্যথা নিয়ে ঘাপটি মেরে শুয়ে রইল তুলি। দরজায় টোকা পড়তেই কিছুটা নড়ে উঠল। চেয়ে দেখল আমরির হাতে একটা ব্যাগ। কাছে এসে ব্যাগটা রেখে বলে উঠল, আমাদের বলতে পারতিস তুলি, এভাবে ব্যথা নিয়ে থাকা যায় বোকামে? কষ্ট হচ্ছে না তোর? ভাইয়া না দেখলে তুই তো আমাদের বলতি না। হাকিস ভাইয়া বুঝে নিয়েছে আর প্যাডও ওষুধ পাঠিয়েছে। থমকে গেল তুলি। অতিশয় লজ্জা ঘিরে ধরল তার মনে। কেন আদ্র চোখে পড়লো এটা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে সে। ব্যাগ থেকে প্যাড নিয়ে চেঞ্জ করে এসে বিছানায় বসতে মুচকি হেসে এক গ্লাস গরম দুধ বাড়িয়ে দিল আমরি। দুধের গ্লাসটা হারিয়ে কিছুটা অবাক হলো তুলি। কই, দুধের গ্লাস তো ছিল না। হয়তো আমরি না নিয়েছে। গরম দুধ ও ঔষধ খেয়ে স্বস্তি ফিল করছে তুলি। মনে মনে হাজারো ধন্যবাদ জানালো আদ্রকে। এক মুঠো ভালো লাগাও সৃষ্টি হলো আদ্রের প্রতি। মানুষটাকে যতটাই নির্দয় ভেবেছিল একদম তেমন না, কেমন যেন রহস্যময়। সকালে সূর্যের কিরণ ছুঁয়ে দিয়ে যাচ্ছে তুলির চোখে মুখে। আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসলো তুলি। প্রশান্তির এক ঘুম হয়েছে। পিরিয়ড নিয়ে এ প্রথম হয়তো এত ভালো ঘুম ঘুমাতে পেরেছে তুলি। সারাক্ষণ পেট ব্যথায় কাতরালেও ফিরে দেখার জন্য কেউ ছিল না। নির্ঘুম রাত কাটাতো। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়তো। একেবারে গোসল সেরে নিল তুলি। হালকা গোলাপি কালারের একটা থ্রি পিস পরে নিল। কেন যে তার মন চাইলো একটু সাজতে। নিজের শ্যামলা রং নিয়ে কখনো আফসোস হয় না তুলির।
তার কাছে মনে হয় সবাই কি আর শ্যামবর্ণ হতে পারে? সে হতে পেরেছে, তাই বা কম কিসের? হালকা গোলাপি কালারের লিপস্টিক লাগিয়ে নিল ঠোঁটে। নিচে নেমে এসে দেখলো অলরেডি সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। সবাইকে গুড মর্নিং জানিয়ে চেয়ারে বসলো তুলি। দ্রুত বেগে কেউ তার পাশে চেয়ারে বসতেই চমকে উঠল সে। চোখ ফিরিয়ে তাকাতেই মন জুড়িয়ে গেল তার। আদ্র বসেছে তার পাশে। মায়ের দিকে তাকিয়ে আদ্র বলে উঠল, তাড়াতাড়ি নাস্তা দাও মা, আজ একটা ইমার্জেন্সি আছে হসপিটালে, লেট করা যাবে না। নাস্তা দিতে নিলে আদ্র মিসেস সায়রাকে থামিয়ে বললেন, এই স্পেশাল অতিথিকে আগে দাও মা, ছোটদের আগে দিতে হয় জানো না মা? মৃদু হাসলো সবাই। তুলি প্যাক্কাল বনে গেল। সে কি এতটাই ছোট নাকি? রাক্ষস যে এভাবে বলা হলো। সায়রা বেগম তুলির প্লেটে নাস্তা দিলেন। আদ্র নিজেই নিয়ে নিল নিজের খাবার। চেয়ারে বসে সায়রা বেগম বলে উঠলেন, 11টার দিকে ফিরবি তো আদ্র? আজ তো তুলি ও আমরিনকে তোর কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়ার কথা। নিয়ে যাবো মা, রেডি হয়ে থাকতে বলো দুজনকে। বিস্মিত হয়ে পড়ল তুলি। সায়রা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কলেজে ভর্তি হব মানে? মানেটা খুব সহজ, এখন থেকে তুমি এখানেই থাকছো। পাশ থেকে খাবার খেতে খেতে কথাটা বলে উঠল আদ্র। সায়রা বেগম হেসে বললেন, আদ্র ঠিক বলছে তুলি, তোর মামা আমায় ফোন দিয়েছেন। ভাইয়া কাঁদছিলেন তোর জন্য। উনি ওনার ভুল বুঝতে পেরেছে। ভাইয়া চেয়েছে তুই আমাদের এখানে থেকে স্টাডি কমপ্লিট করে নিজেকে প্রতিষ্ঠিত কর। চোখের কোণে পানি চিকচিক করছে তুলি। তার কান কি বিশ্বাস করতে পারছে না। তার মামা এমনটা চেয়েছে। কৃতজ্ঞতায় ভরে গেল মনটা মামার জন্য। ফিরতে চায় না আর সেই শহরে। মুখোমুখি হতে চায় না আহাদ ও ঝুমুর। হঠাৎ এক অদ্ভুত ইচ্ছে জাগলো তুলির মনে। আদ্র উঠে যেতে নিলে প্রচণ্ড জোরে তুলি বলে উঠল, আমাকে হসপিটালে নিয়ে চলুন আদ্র ভাইয়া। তুলির এমন কথায় চোখ বড় বড় করে তাকালো সবাই। আদ্রও দাঁড়িয়ে পড়ল। সবার দিকে তাকিয়ে জিভ কাটল তুলি। হি হি করে হেসে বলল, আসলে আমি না জীবনেও হসপিটালে যাইনি, আমার খুব ইচ্ছে হসপিটাল দেখার। আরেক দফা অবাক করে দিল সবাইকে। হসপিটালের কম বেশি সবাই যাওয়া হয় ডক্টর দেখানোর সুবাদে। তুলির কথাটা সত্যি খুব বিস্ময়কর। সায়রা বেগম আদ্রকে ইশারা করলেন নিয়ে যেতে। গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে তুলি। আদ্রকে আসতে দেখে তাড়াতাড়ি করে গাড়ির দরজা মিলে বসতে নিলে থামিয়ে দিল আদ্র। অন্যদিকে মুখ ফিরিয়ে বলে উঠল, গলায় পিছিয়ে পড়ো ওড়নাটা। ভ্রুকুটি করে বলে উঠল তুলি, কেন ভাইয়া? ওড়না তো সঠিকভাবেই দিয়েছি। মুহূর্তেই রেখে গেল আদ্র। চোখ কটমট করে তুলির দিকে দৃষ্টির তাক করে দাঁতের দাঁত চেপে বলল, সঠিকভাবে দিলে গলার তিলটা কেন দেখা যায়? মানুষকে দেখানোর ধান্দা হলে আমি তোমাকে নিব না তুলা। প্রচন্ড জোরে ধুক করে উঠল তুলির বুকের বাঁ পাশটা। আবারও তুলা ডাক। লজ্জা মাখা মুখ নিয়ে অন্যটা গলায় পেঁচিয়ে নিল সে। আদ্র অন্যদিকে তাকিয়ে আছে। গাড়ির দরজা লাগানোর আওয়াজ কানে আসতে মুচকি হাসল আদ্র। শীঘ্র এগিয়ে বসে পড়ল ড্রাইভিং সিটে। তুলির মন চাইল আদ্রকে সাথের জন্য ধন্যবাদ জানাতে। পরক্ষণে মনে হলো আদ্র নিজেই তো দিতে পারত, কিন্তু আমিনকে পাঠিয়েছে যেন তুলির অস্বস্তিতে পড়তে না হয়। কথা বুঝতেই শীতল বাতাস ছুঁয়ে গেল সারা শরীর জুড়ে। হাসি মুখে আর চোখে আদ্রর দিকে তাকাতেই দেখল আদ্র মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। এত নীরবতা ভালো লাগছে না তুলির, তাই মুখ ফসকে বলে উঠল, মায়ের কাছে থেকে শুনেছি ছোটবেলায় আমি পুকুরে পড়ে যাওয়ায় আপনি অনেক কেঁদেছিলেন। এখনো কি আর আমার জন্য কাঁদেন না আদ্র ভাইয়া? থেমে গেল গাড়ি। আদ্রর দৃষ্টি নিবদ্ধ হলো তুলির দৃষ্টিতে। তুলি মাথা নত করে ফেলল। বুঝতে পেরেছে ভুল প্রশ্ন করে ফেসেছে। কোনো জবাব না পেয়ে মাথা তুলতে চোখে পড়ল আদ্রের ঠোঁটের কোণে থাকা হাসি আর নীলাভ চোখের মুগ্ধতা। আদ্রের দৃষ্টি সরিয়ে গাড়ি স্টার্ট দিতে বলে উঠল, এখন আর কান্না করি না, কারণ তুলা উড়ে যাওয়ার আর কোনো প্রক্রিয়া নেই। যদি বলি আপনাতে মুগ্ধ হয়েছি আমি, আপনি কি বিশ্বাস করবেন আদ্র? আমি যদি বলি মন হারিয়েছি, আপনি কি আমার মনটা খুঁজে দিবেন ডক্টর আদ্র? মুগ্ধ হয়েছি আপনাতে, মন হারিয়েছি আপনার মনের খোঁজে। খুব মিস করছি তোমাকে। পুরো 10 দিন 10 মাস মনে হয়েছে। প্রহরগুলো কাটানো সত্যি কষ্টসাধ্য ছিল আদ্র। একটা মেয়ের শ্রুতিমধুর কণ্ঠের কথাগুলো ভেসে এলো মোবাইল থেকে। স্তব্ধ হয়ে বসে রইল তুলির চেয়ারে। অজানা এক কণ্ঠে অন্তর মুচড়ে উঠছে বারবার। টাগো টাগো চোখ দুটোতেই টলমল করছে পানি। তুলির কিশোরী মন
তবে কি আবারও ছেয়ে যাচ্ছে আধারি? আবারও ভয়েস মেসেজটা চালু করলো তুলি। কর্ণধার হওয়া প্রত্যেকটা শব্দ যেন খুবই বিষাক্ত। এত মিষ্টি স্বর মেয়েটার, তবুও যেন তুলির কাছে বিষাক্ত কিছু শব্দ, যা তুলির হৃৎপিণ্ডে আঘাত করছে অনবরত। তুলি নিজেও অনুভব করতে পারছে না কেন হচ্ছে তার এত কষ্ট। কিছুক্ষণ আগেই আদ্রের সাথে হসপিটালে এসেছে তুলি। এমার্জেন্সি অপারেশন থাকায় তুলিকে কেবিনে বসিয়ে দিয়ে চলে গেল আদ্র। যাওয়ার আগে নিজের মোবাইলটা দিয়ে গেল তুলির কাছে, যেন তুলি বোরিং না ফিল করে। কড়া গলায় নিষেধ করে গেছে রুমের বাহিরে না যাওয়ার। তুলিও বাধ্য মেয়ের মতো অক্ষরে অক্ষরে পালন করেছে আদ্রের আদেশ। মোবাইলে আদ্রের একটা ছবিতে চোখ আটকে গেল তুলির। সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মগ্ন ছিল। তখনই ভয়েস মেসেজটা এলো। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ভয়েসটা অন করতে শুনতে পেল কোনো এক মেয়ের আদ্রের জন্য প্রকাশিত অনুরাগ। খানিক সময় পর কেবিনে প্রবেশ করলো আদ্র। চোখে মুখে তার খুশি উপচে পড়ছে। হয়তো অপারেশনটা সাকসেসফুল হয়েছে। চঞ্চল তুলিকে বিষণ্ণ অবস্থায় দেখে মুখটা কেঁপে উঠল আদ্রের। বড় বড় পা ফেলে তুলির কাছে এসে বসে পড়ল হাঁটু গেড়ে। নীরবতা ভঙ্গ করে প্রশ্ন করলো, কি হয়েছে তুলি? আদ্রের দিকে দৃষ্টি স্থির করে অসহায় স্বরে জবাব দিল, কেন যে ভালো লাগছে না আদ্র ভাইয়া, আমায় বাসায় নিয়ে চলুন প্লিজ। ভ্রুকুচকালো আদ্র। সকালবেলা তো কত এক্সাইটেড ছিল, হঠাৎ আবার কি হলো মেয়েটার? কথাটা ভেবেই উঠে দাঁড়ালো আদ্র। নিজের ফোন হাতে নিতেই চোখে পড়লো ভয়েস মেসেজটা। থম মেরে রইল কিছুক্ষণ। শব্দগুলো কানে পৌঁছাতেই তুলির দিকে তাকিয়ে মুচকি হাসল। নিজের ফোনটা পকেটে ঢুকিয়ে তুলির উদ্দেশ্যে বলে উঠল, চলো। বাসায় এসে রুমের দরজা বন্ধ করে বসে আছে তুলি। কিছুই ভালো লাগছে না তার। বসন্তের সৌন্দর্য আজ তার মনে ধরছে না। এক ফালি রৌদ্রও চায় না তুলির। তার তো এক রাশ ভালোবাসা ও এক মুঠো শান্তির প্রয়োজন। 17 বছরের একটা মেয়ের আর কি বা চাওয়া হতে পারে এর চেয়ে বেশি? দরজায় কখন থেকে কড়া নেড়ে যাচ্ছে কেউ। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো তুলি। দরজা মিলতে চোখে পড়লো আদ্রের রক্তিম চোখ। তুলি কিছুটা পিছিয়ে যেতে ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল আদ্র। পিছন ফিরে কষে এক থাপ্পড় মারল তুলির গালে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে আদ্রের দিকে তাকালো তুলি। নিজের চোখে জল কিছুতেই আটকে রাখতে পারল না আর। টুকরে কেঁদে উঠল শব্দ করে। হাতটা ধরে নিজের বুকে টেনে নিল আদ্র। আদ্রের বুকে গুটিসুটি মেরে রইল তুলি। চোখের পানি নাকের পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে আদ্রের সাদা শার্টটা। হিচকি তুলতে তুলতে বলে উঠল, আপনি আমাকে মারলেন কেন আদ্র ভাইয়া? মারলাম কোথায়? আমি তো আদর করলাম। গায়ে বসন্তের হাওয়া লেগেছিল, হাতটাও বেশ চুলকাচ্ছিল। ভাবলাম তোমাকে একটু আদর করে দেখি। স্টুপিড একটা। দরজা লাগিয়ে রেখেছিলে কেন? কখন থেকে ডাকছিলাম, খেয়াল আছে কোনো? কথাটা বলেই তুলিকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিল আদ্র। ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেল তুলি। পড়ে যেতে নিলেও কোনোভাবে সামনে নিল নিজেকে। অবাক ও লজ্জা যেন তার চিরসঙ্গী হয়ে উঠল মুহূর্তেই। ভাবতেই সারা শরীর শিউরে উঠছে। তুলির যে আদ্র বাহুতে আবদ্ধ ছিল কয়েক মিনিট। হৃৎপিণ্ড কাঁপতে লাগলো প্রচন্ড গতিতে। এ কেমন শিহরণ, এ কেমন অনুভূতি! ছোট্ট তুলি যেন নিমেষে লজ্জায় লুটিয়ে পড়বে ভাব। তুলির দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো আদ্র। নিজের শার্টের বুকের কাছের অংশটা দেখিনি রাগী কণ্ঠে বলল, দরজা বন্ধ করে আর কখনো পেতনির মতন বসে থাকলে ছাদ থেকে ফেলে দিব আমি। একটুখানি একটা মেয়ে, অথচ ভাব এমন যেন রানী এলিজাবেথ। এখনো নাক দিয়ে পানি পড়ে আর উনি দরজা বন্ধ রেখে বোঝায় ওনার প্রাইভেসি দরকার। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসবে। আর হ্যাঁ, চোখের জন্য কাজল না দেখি, দেখলে ময়লা পানিতে চুবিয়ে মারবো তোমাকে। কথাগুলো বলে একটু খানিক সময়ও দাঁড়ালো না আদ্র। তুলি তো ভীষণ চমকিত আদ্রের কথা শুনে। কি বলে গেল এসব আদ্র? মারার হুমকি দিয়ে গেল? চোখে কাজল দিলে ওনার কি সমস্যা? এখন কি ওনার জন্য আমার সাজাও নিষিদ্ধ? কথাগুলো ভেবেই মিনমিন স্বরে বলে উঠল, আপনি ভীষণ খারাপ আদ্র ভাইয়া। আপনি তো নির্দয় পাষাণ একজন মানুষ, কিন্তু আমার মনটা যে তা মানতে নারাজ। নিচে এসে আমরিনের পাশে দাঁড়ালো তুলি। আদ্র বসে বসে ফোন ঘাঁটছিল। কারো আসার শব্দে বয়ে মুখ তুলে এক পলক চাইলো তুলির দিকে। ফোনটা পকেটে ঢুকিয়ে চুলগুলো টেনে নিল পিছনে। তুলিও আমরিন গাড়ির পিছনে সিটে বসতে আদ্র বসে পড়লো তুলির সাথে। সাথে সাথেই অজানা কিছু অনুভূতি গ্রাস করে নিল তুলিকে। আদ্রের স্পর্শ বজ্রপাতের ন্যায় চলকে উঠল সারা শরীর। আমরিনের দিকে একটু চেপে বসতে নিলে আদ্র গম্ভীর স্বরে আস্তে বলে উঠল, থাপড়টা মনে হয় তেমন লাগেনি,
নড়াচড়া করছো কেন? সমস্যা নেই, আদ্রর গায়ের জোর এত কম না, পরের বার সবটুকু শক্তি দিয়েই দিব। হঠাৎ মনে পড়লো তুলি সেদিন রাতের কথা। ভয়ে আঁতকে উঠল। এই লোকের গায়ে যে জোর তুলি ওই দিন রাতে বুঝিস নি? আর থাপ্পড়টাও তো কম ছিল না। চুপচাপ হয়ে বসে থাক তুলি, মনে মনে কথাগুলো বলে একদম চুপ হয়ে আদ্রের পাশে বসে রইল। আকস্মিক নিজের হাতে কারো হাতের ছোঁয়া অনুভব করতেই শীতল স্রোত বয়ে গেল তুলির মেরুদণ্ড বরাবর। এটা কি তুলির মনের ভুল, নাকি কোনো হ্যালুসিনেশন? চোখ ফিরিয়ে আদ্রর দিকে চাইল। আদ্র বাহিরে তাকিয়ে, কিন্তু তার হাতের মুঠোয় তুলির এক হাত, যা আমরিনের অগোচরে মুঠোবন্দি করে নিয়েছে আদ্র। তুলিকে একটু কাছে টেনে কানের কাছে দিয়ে কণ্ঠে বলে উঠল, থাপ্পড়ের জন্য সরি ছোট্ট তুলি। আদ্রের গরম নিঃশ্বাসের উত্তাপ তুলির হৃৎপিণ্ডের তীব্র আঘাত হানতে সক্ষম। অজানা এক ঘুরে ডুবে গেল তুলি। মনে শুরু হয়েছে ঝড়। আদ্রের হাতের মুঠোয় বন্দি হাতটাও কাঁপছে মৃদু মৃদু। তুলির লজ্জায় নিয়ে যাওয়া মুখটা দেখে আলতো হাসলো আদ্র। হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে মাথা এলিয়ে দিল সিটি। অন্যতে টান অনুভব করতেই তুলির দুরু দুরু বুকের কম্পন বেড়ে গেল দ্বিগুণ। বিস্ফোরিত নয়নে আমরের দিকে চাইতেই দেখলো আমরে কানে হেডফোন গুজে সেটা মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। মনে সংকোচ নিয়ে আদ্রের উপর চক্ষু স্থির করলো তুলি। চমকে উঠল, ভীষণ চমকে উঠল। আদ্র তুলির ওড়না মুখের ওপর দিয়ে সেটে মাথা এলিয়ে শুয়ে আছে। আজ বোধ হয় তুলির হৃৎপিণ্ডের স্পন্দন থেমেই যাবে। কি হচ্ছে এসব? তার মস্তিষ্কে কিছুতেই ধারণ করতে পারছে না। ওড়না দিয়ে রাখাতে আদ্রের মুখের ভঙ্গিও বোঝার দায় হয়ে পড়েছে। দু চোখ বুঝে তুলিও মাথা এলিয়ে দিল সিটে। যা হবার হোক, এই মুহূর্তে এই মুহূর্তে সেই হৃদস্পন্দনের স্বাভাবিক হওয়া খুবই প্রয়োজন। কলেজে ভর্তি করে দিল আদ্র তুলি ও আমরিনকে। তুলি স্কুলের সায়েন্স বিভাগে পড়লেও এখন গ্রুপ চেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু আদ্রের কড়া নির্দেশ, সায়েন্স গ্রুপে পড়তে না চাইলে ভর্তি করাবে না আদ্র। বেচারি তুলে মুখ ফুটে সবার সামনে বলতেই পারল না বায়োলজিতে তার ভীষণ দুর্বলতা। হাস্যকর হলেও ইহা তুলির কাছে ভয়ের অপর নাম। আদ্রের চোখ রাঙানোতে শেষমেশ ভর্তি হতে হলো তুলি। গেটের কাছে আসতেই আমরিন বলে উঠল, ভাইয়া রিমেদের বাসায় যাব, আম্মুকে বলে এসেছি তুলিকেও সাথে নিয়ে যাব। তুলি আমার সাথে বাসায় যাবে, তুই গাড়ি নিয়ে যা, আমি তুলিকে নিয়ে বাসে চলে যাব। চোখের আকৃতি বড় হয়ে এলো আমরিনের। সে কি ঠিক শুনলো? যে আদ্র আহনাব তার 27 বছরের জীবনে কখনো বাসে চড়েনি, সে নাকি আজ বাসে চড়বে। অবাক স্বরে আমরিন বলল, ভাইয়া তুমি তো বাসে চড়ো না। তো কি হয়েছে, আজ চড়বো। তুই বিপরীত দিক দিয়ে যাবি, এতে গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে তো দেরি হয়ে যাবে। তার চেয়ে ভালো হবে তুই গাড়ি নিয়ে চলে যা, আমি তুলিকে নিয়ে বাসে চলে যাব। তুলি বরাবরই নীরব দর্শক, কিন্তু তার মনে অজানা কোনো কারণে ভেসে উঠছে খুশির ঝংকার। আদ্রর সাথে বাসে যাবি ভাবতেই কেন যে অসংখ্য ভালো লাগা ছেয়ে গেল মন জুড়ে। আদ্রের সাথে বাসে যাবে ভাবতেই কেন যে অসংখ্য ভালো লাগা ছেয়ে গেল মন জুড়ে। আমিন ভাইয়ের মুখের উপর আর কথা বলল না। তার ভালো করেই জানা আছে ভাই রেগে গেলে আর নিস্তার নাই। পাশে উঠে চোখ কপালে উঠে গেল আদ্রের। একটা সিটও খালি নেই। কোনো মতে তুলিকে নিয়ে দাঁড়িয়ে রইল। তুলি ঠিক মতো দাঁড়াতেও পারছে না। বাসের ঝাঁকুনিতে বারবার পড়ে যাওয়ার অবস্থা। একে তো এমন পরিস্থিতি, তার উপর কিছু ছেলে এসে দাঁড়ালো কাছে। মাথা তুলে আদ্রের দিকে অসহায় চোখে চাইল তুলি। নিমেষেই কোমরে হাত রেখে নিজের একদম কাছে টেনে নিল আদ্র তুলিকে। আষ্টে পিষ্টে জড়িয়ে বুকের মাঝে আঁকড়ে নিল আদ্র। কোমরে আদ্রের হাতের ছোঁয়া তুলির মনটাকে নাড়িয়ে দিল। ঘামচে মুঠোতে পুড়ে নিল আদ্রের নীল জ্যাকেটের কিছু অংশ। আদ্র মুচকি হেসে মনোযোগ দিল তার দেওয়া তুলা নামের মেয়েটাকে আগলে রাখতে। ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে আছে তুলি। উদ্দেশ্য একটাই, ফুচকা খাওয়া। তখন বাস থেকে মাঝ রাস্তায় নেমে গেল আদ্র। তুলির দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে পড়ল, চলো ফুচকা খেয়ে যায় তুলা। আদ্রের কথাটা শুনে মাথা তোলালো তুলি। বিস্মিত হয়নি সে, হবেই বা কেন? অনেক ছেলেরাই ফুচকা পছন্দ করে। স্কুলেও তো দেখতো মেয়েদের আগে ছেলেগুলোই লাইন লাগিয়ে রাখতো স্কুল গেটে ফুচকা খাওয়ার জন্য। প্রথম দিকে বিস্মিত না হলেও পরক্ষণ হতেই হলো যখন আদ্র মুখে হাসি টেনে বলল, ছোটখাটো একটা প্রতিযোগিতা হলে কেমন হয় বলো তো, দেখি কে কত প্লেট ফুচকা খেতে পারে। কথাটা শুনে তুলি বোধহয় চাঁদ হাতে পেয়ে গেল। ফুচকা এক প্লেট খেয়ে কখনো তার মন ভরে না। প্রতিযোগিতার উছিলাই তো অনেক প্লেট খাওয়া যাবে।
ওফ, সকালবেলা কষ্ট অনুভূত হলেও এখন তুলির খুশিতে লাফাতে ইচ্ছে করছে। হাতে ফুচকার প্লেট পেয়ে বেঞ্চে বসে পড়লো আদ্রের পাশে। গাড়ি নিয়ে এসেছে ড্রাইভার। বাসেই ফোন করে দিয়েছিল আদ্র। পুরো 3 প্লেট ফুচকা সাবার করে ফেলেছে তুলি ও আদ্র। চোখ মুখ লাল হয়ে গেছে শ্যামবর্ণা তুলির। আরেক প্লেট খাওয়া তুলির পক্ষে সম্ভব না, অথচ আদ্র খেয়েই যাচ্ছে। একটা ছেলে এত ফুচকা কেমনে খায়? কথাটা ভেবেই উঠে দাঁড়ালো তুলি। ভিতর চলে যাচ্ছে তার, মাথা ঘোরাচ্ছে। চারিদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে লাগালো দৌড় গাড়ির দিকে। ভেবা চাকা খেয়ে গেল আদ্র। ডেকে উঠল তুলিকে। আদ্রের দিকে ফিরে বলে উঠল তুলি, আমার ভীষণ পেয়েছে আদ্র। তাড়াতাড়ি বিল মিটিয়ে দৌড়ে তুলির পিছন পিছন গাড়িতে এসে বসলো আদ্র। তুলি গাড়ি থাকা এক বোতল পানি গড় গড় করে খেয়ে নিল। চোখ বড় বড় করে অবাক স্বরে বলে উঠল আদ্র, আমার না ভীষণ পেয়েছে। তাহলে এভাবে পানি খাচ্ছ কেন? এভাবে পানি খেলে তো আজ এখানেই কাজ শেষ। আদ্রের কথার মানে বুঝতে একটুও দেরি হলো না তুলির। এখন বুঝতে পারছে তখন ছালের ঠেলায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। এই মুহূর্তে পালাতে পারলে বেশ হতো। কিভাবে আদ্রকে মুখ দেখাবে সে? নিজের ওড়না দিয়ে মুখ থেকে লজ্জিত কণ্ঠে বলে উঠল, আমার ভীষণ পাইনি আদ্র ভাইয়া, আমার তো ভীষণ ঝাল লেগেছে। তুলির কথা শুনে ফিক করে হেসে দিল আদ্র। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ঝাল লাগলে যে কেউ দৌড়ায় তা আজ আমি প্রথম দেখলাম। তবে কথাটা কিন্তু সেই ছিল তুলা। আবারও হেসে দিল আদ্র। বিড়বিড় করে বলে উঠল তুলি, সি সি, কি বিব্রত পরিস্থিতি। এক গাদা বই দেখি জোর জোর ভাব চলে এসেছে তুলি। সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে ইনশিতা ও আমরিনের সাথে। নতুন বই দেখে আমরিন একটু মহা খুশি, কিন্তু বেচারি তুলির অবস্থা বেহাল। তুলির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে ইনশিতা ও আমরিন। সায়রা বেগম যে সেই কখন ওদের জন্য কফি পাঠিয়েছে সেই খেয়াল নেই কারো। কেউ মাথায় হাত দিয়ে রাখতে ব্যস্ত, তো কেউ ব্যস্ত অবলোকন করতে। একটু আগেই আদ্র বইগুলো এনেছে। ড্রয়িং রুমের টেবিলে সার্ভেন্টকে বইগুলো রাখার ইশারা করে তুলির মুখের দিকে এক পলক চেয়ে চলে গেল উপরে। তুলি তো বই দেখি অজ্ঞান অজ্ঞান অবস্থা। আদ্র দিকে তাকানো আর সুযোগ পায়নি। সায়রা বেগম পাশে এসে বসলো, হাসি মুখে বলে উঠল, বাহ, আদ্র দেখি তোদের বইও নিয়ে এসেছে। ভালোই হলো, এখন থেকে পড়া শুরু করে দে দুজন। ভালো জিপিএ পেতে হবে কিন্তু। সায়রা বেগমের কথা হয়তো কারোরই কর্ণগোচর হয়নি। সবার দিকে চেয়ে তার চোখ গেল তুলির উপর। নিজের 2 মেয়েকে থমকে উঠলেন তিনি। কফি না খেয়ে ঠান্ডা করে ফেললি, আর বুকার মতো বসে আছিস কেন দুজন? তোদের কে কি এখন সেরা বুকার অ্যাওয়ার্ড দেওয়া হবে যে এমন ভান ধরে বসে আছিস? মায়ের ধমকে ভরকে গেল ইনশিতা ও আমরিন। মুচকি হেসে বলল, তোমার বোনের মেয়ের মাথায় হাত কেন আম্মু? দেখো না ছোট তুলি কি চিন্তিত। ইনশিদার কথা শুনে ঠিক হয়ে বসলো তুলি। সায়রা বেগম তুলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তুই কি কোনো কারণে চিন্তিত? খালামণি, আমার বায়োলজির ব্যাপারে খুবই চিন্তিত। দেখো না তোমার ছেলে কতগুলো বই নিয়ে এসেছে। এতগুলো কি পড়তে হবে? আর বায়োলজির 2টা পার্ট। বিষণ্ণ স্বরে কথাটা বলে উঠল তুলি। তুলির কথা শুনে ইনশিতা ও আমরিন জোরে হেসে উঠল। মানুষ ম্যাথ, ইংরেজি, ফিজিক্সে দুর্বল হয়, কিন্তু তুলির শেষ পর্যন্ত বায়োলজিতে ভীতি। ইনশিতা হেসে বলে উঠল, সমস্যা নেই তুলি, ভাইয়া খুব ভালো বায়োলজি পড়ায়, তোকে বরং ভাইয়া পড়িয়ে দিবে। মেয়েটিকে চাইলেন সায়রা বেগম। মুখে হাসি ফুটিয়ে বললেন, আদ্র তো সারাদিন হসপিটালে থাকে, রাতে খুব টায়ার্ড থাকে। তার চেয়ে বরং ভালো হবে আদ্রর ফ্রেন্ড সিয়ামকে আমি বলবো তুলিকে পড়াতে। শুনেছি সিয়ামও খুব ভালো পড়ায়। আমরিনও বলে উঠল, ঠিক বলেছ আম্মু, আমিও পড়বো সিয়াম ভাইয়ের কাছে। ঠিক আছে, তোরা বস, আমি আবার কফি নিয়ে আনছি। তুলির বিষণ্ণ মন খুশিতে ভরে গিয়েছিল আদ্রের কাছে পড়তে পারবে শুনে। কিন্তু এখন আরও বেশি বিষণ্ণতা ঘিরে ধরেছে তুলিকে অন্য কারো কাছে পড়তে হবে ভেবে। তুলি নিজেই ঠাউর করতে পারছে না আসলে তুলির মন কি চায়। আদ্র নামটা শুনলে প্রশান্তি বয়ে যায় হৃদয় জুড়ে। উপর থেকে সব কথাই শুনল আদ্র। তার ছেলের হাসি হেসে চলে গেল রুমে। আজ খাবার টেবিলে আদ্রকে দেখতে পায়নি তুলি। আদ্র নাকি খাবে না বলে জানিয়েছে। সন্ধ্যার পর একবারও দেখা মেলেনি আদ্রের। চারিদিকে নিকষ কালো অন্ধকার। তুলির চোখে এক ফোঁটাও ঘুম নেই। আদ্রকে দেখতে না পেয়ে ছটপট করছে তার মন।
অন্য এক কারণেও মনে চেয়ে আছে অমানিসা। আহান ফোন দিয়েছিল আজ অনেকবার, কিন্তু ফোন রিসিভ করেনি তুলি। কেন করবে? সে তো চায় না কোন পিছু টান। আহানের প্রতি কৃতজ্ঞ ও তুলির কারণ বিয়েটার নাম ভাঙলে হয়তো কখনো এখানে আসা হতো না তুলির, আর না কখনো আদ্র নামক মানুষটার সাথে দেখা হতো। তবে আহান তো একবার হলেও ঝুমো কথা বলতে পারতো তুলিকে। এই একটা গোপন সত্যই তুলিকে কষ্ট দিচ্ছে, বারবার বিষাদে ছেয়ে যাচ্ছে ছোট্ট মনটা। ব্যালকনিতে এসে দাঁড়ালো তুলি। হঠাৎ চোখ গেল পাশের ব্যালকনিতে। খুবই কাছাকাছি ব্যালকনিটা। অন্ধকারে কারো বসে থাকার উপস্থিতি বোঝা যাচ্ছে। হাতে জ্বলন্ত সিগারেট। ভুরু কুচকে তাকালো তুলি। কিছুটা কাছে যেতেই নিজের বারান্দার ড্রিম লাইটের আবছালোয় মানুষটাকে চিনতে একটুও ভুল হয়নি তুলির। গলা শুকিয়ে গেল তুলির। শুকনো কণ্ঠে আলতো স্বরে ডেকে উঠল, আদ্র। ডেকে নিজের মুখে নিজেই চেপে ধরল খুব জোরে। কি হচ্ছে তার এসব? ইদানিং সে আদ্রকে নাম ধরে সম্বোধন করছে, না চাইতেও মুখ দিয়ে শুধু এটাই চলে আসছে। তুলির মিষ্টি স্বর কানে এসে বাজতে হাতে সিগারেটটা ফেলে দিল আদ্র। উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল তুলির দিকে। হুট করে লাফ দিয়ে উপস্থিত হলো তুলির একদম কাছে। কেঁপে উঠল তুলি। বারান্দা দুটো প্রায় কাছাকাছি ও খোলামেলা, যে কেউ অনায়াসে আসা যাওয়া করতে পারবে একটি থেকে অপরটিতে। নিজের এত কাছে আদ্রের উপস্থিতি যেন তুলির শরীরে অজস্র শিহরণ জাগিয়ে তুলল। আস্তে আস্তে এক কদম করে পিছিয়ে দেয়ালে গিয়ে ঠেকল তুলি। সম্মোহিত চাহনি নিয়ে আদ্র দেয়ালে এক হাত থেকে গিয়ে ঝুঁকে পড়ল তুলির দিকে। হাতুড়ি পেটার শব্দ শুরু হলো তুলির হৃৎপিণ্ডে। সেই সাথে হৃদয়ের শীতল স্রোত অনুভব করল আদ্র। তুলির দিকে ঝুঁকে চেয়ে রইল এক দৃষ্টিতে। সম্মুখে থাকা মেয়েটার হৃদস্পন্দন স্পষ্ট তার কানে এসে বাজছে। শ্যামাবতী কন্যার মুখশ্রীতে চোখ বোলালো আদ্র। কম্পনরত ঠোঁটের উপর গিয়ে নজর ঠেকল তার। বুকে শুরু হলো ভয়ানক ঝড়। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল সে। কোনো ক্রমেই ভুল করা যাবে না আদ্র। মেয়েটা এখনো ছোট, তার অবজীবনের সুযোগ তুই নিতে পারিস না। কন্ট্রোল কর নিজেকে। মনে মনে কথাটা বলেই তুলির উপর থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল আদ্র। তুলি এখনও দেয়ালের সাথে মিশে আছে। বুকের টিপ টিপ শব্দ হচ্ছে অনবরত। চোখ দুটো বুঝে নিয়েছে সেই কখন। তুলির কপালে আসা চুলগুলো কানের পেছনে পরম যত্নে গুজে দিল আদ্র। অস্পষ্ট ঘোর লাগা গলায় বলে উঠল, সবসময় আদ্র ডাকটা যেন তোমার মুখে থেকে তুলি। আদ্র ব্যতীত যেন আর কোনো ডাকি এত মধুরভাবে আসে না তোমার কণ্ঠ থেকে, নয়তো তোমায় বোবা হয়ে থাকতে হবে চিরকাল। চোখ মিলে আদ্রের উজ্জ্বল ফর্সা চেহারায় দৃষ্টি নিক্ষেপ করল তুলি। ডাগর ডাগর আঁখি দুটোতে বিরাজ করছে মুগ্ধতা, আদ্রর প্রতি মুগ্ধতা। আদ্রর চোখ দুটোতে অদ্ভুত এক নেশা। প্রচণ্ড বেগে বুকটা ধুপ করে উঠল তুলির। তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে নিতে আলতো হেসে বলে উঠল আদ্র, মানুষকে মারাত্মক নেশায় ডুবিয়ে মুখ ফিরিয়ে নিলে চলবে? শাস্তি তো পেতেই হবে তোলা। চমকালো তুলি। কিছুই বুঝতে পারল না। আমতা আমতা করে প্রশ্ন করল, কেমন শাস্তি? জবাব দিল না আদ্র। তুলির ডান হাতটা টেনে কামড় বসিয়ে দিল আঙুলে। ব্যথায় চিল্লাতে নিলে সেকেন্ডেই তুলির মুখে হাত চেপে ধরল আদ্র। তুলির চোখের চাহনিতে নিজের চোখ জোড়া রেখে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আর কখনো ওড়না ছাড়া যেন ব্যালকনিতে না দেখি। আশা করি কোমরটাও তোমায় স্মরণ করিয়ে দিবে। কথাটা শেষ করেই আদ্র চোখের পলকে তুলিকে ছেড়ে দিয়ে চলে গেল নিজের ব্যালকনিতে। থমকে রইল তুলি। ওড়না রুমে রয়ে গেছে, খেয়ালই ছিল না তার। হুঁশ আসতেই দৌড়ে গিয়ে ওড়না নিয়ে এলো রুম থেকে। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা আদ্রর দিকে তাকিয়ে ধরা গলায় বলল, সিগারেট খেলে ফুসফুসের ক্ষতি হয়, ক্যান্সারও হয়। আপনি কি ডাক্তার হয়ে এটা জানেন না ডাক্তার সাহেব? ক্যান্সার হলে তো মরিয়ে যেতাম, কিন্তু আমি তো এর চেয়ে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, যা ঘুমাতে দেয় না, সুস্থ নিঃশ্বাসও ফেলতে দেয় না। ধীর স্বরে কথাগুলো বলে রুমের দিকে পা বাড়ালো আদ্র। কণ্ঠে কেমন যেন বিষাদ মিশেছিল। তুলি চোখ দুটো ছোট করে তাকালো। আদ্রর কথাগুলোর মাঝে এত রহস্য কেন? উনি কি সহজ ভাষায় কথা বলতে পারে না? আমার মস্তিষ্ক তো ওনার কথা ধারণ করতে পারে না। কখনোই মিষ্টি স্বর তো কখনোই আবার গম্ভীরতা। হঠাৎ দূরে যায়, আবার হঠাৎ কাছে চলে আসে আমার। আবার হঠাৎ কাছে এসে আমার হৃৎপিণ্ডের চলাচল প্রায় থামিয়ে দেয়। অদ্ভুত আপনি আদ্র ভাইয়া।
আদ্রে যাওয়ার পানে চেয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল তুলি। কলেজের ক্লাস শুরু হয়ে গিয়েছে, প্রায় 15 দিনের মতো হয়েছে। এই 15 দিনে তুলি ও আমরিন নতুন নতুন বান্ধবী জুটিয়ে ফেলেছে। তুলি ও আমরিনের মাঝে সময়ের স্রোতে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব। গত 3 দিন ধরে আমরিনকে ওদের ক্লাসের একটা ছেলে ফেসবুকে প্রেম নিবেদন করছে। ছেলেটা দেখতে খারাপ না, কিন্তু তুলির কথা হলো ছেলেদের ভাগ্যে কিছুতেই পা দিয়েও যাবে না। আজকাল তলে তলে একাধিক প্রেম করে, আবার সুন্দরী মেয়ে দেখলেই প্রেমের প্রস্তাব দিতে শুরু করে। ছেলেটা ক্লাসে ঢুকতেই আমরিন ইশারা করে দেখালো তুলিকে। ভ্রুকুচকে তাকিয়ে শয়তানি হাসি আসলো তুলি। আমরিনের দিকে চেয়ে বলল, তাহলে পরীক্ষা করে দেখা যাক। আমরিনও দুষ্টু হেসে বলল, অবশ্যই। আমার তোমাকে খুব ভালো লাগে, তোমার কাছে আমাকে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে, কলেজে ছুটির পর কলেজের পিছনের গোলাপ গাছ থেকে একটা কালো গোলাপ এনে আমায় দিও, আমি তোমার অপেক্ষায় থাকবো। একটা কাগজে সুন্দর করে বাক্যগুলো লিখে কাগজটা মুড়ে ছুঁয়ে মারল ছেলেটার দিকে। একটু পিছনের দিকে বসায় কারোই চোখে পড়েনি তুলির এই কাণ্ডটা। কাগজটা গিয়ে ছেলেটার গায়ে পড়ল। ফিরে তাকাতেই চোখ পিটপিট করে চাইল তুলি। সাথে সাথে ছেলেটার দাঁত কেলিয়ে হেসে কাগজটা পকেটে ঢুকিয়ে নিল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো আমরিন। তুলির হাত চেপে ধরতেই তুলি গলা ছেড়ে বলে উঠল, দেখছিস তো কেমন ছেলে, তুই যে পাশে আছিস তাও তো তোয়াক্কা করেনি, তার জন্যই পরীক্ষাটা করা। শালা অসভ্য পোলা, হেতেরে তো আমি ছাড়বো না। একবার ছুটি হোক কলেজটা, জুতো পিটা করমু ফাজিল পোলারে। তুলির কাঁধে মাথা এলিয়ে আমরিন ঠোঁট ভেঙে বলল, ঠিক বলেছিস দোস্ত, অসভ্য পোলার প্রেমে যদি আমি ডুবে যেতাম তাহলে আমার সর্বনাশ হয়ে যেত, ভয়ঙ্কর সর্বনাশ। এই পোলারে তুই আর আমি মিলে আজকে উচিত শিক্ষা দিব। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র। কালো শার্ট, চোখে সানগ্লাস, অস্থির এক লুক নিয়ে গাড়িতে হেলান দিয়ে ফেসবুকে স্ক্রল করতে মগ্ন। কিছু মেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রের দিকে। চোখ মোবাইলে নিবদ্ধ থাকলেও কারো কারো নজর যে নিজের উপর তা ঠিকই অনুধাবন করতে সক্ষম আদ্র। মুচকি হেসে মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিল। আমরিন ও তুলির অপেক্ষায় ছিল এতক্ষণ। এদিক দিয়েই বাসায় যাবে, তাই ভাবছিল তুলি ও আমরিনকে সাথে নিয়ে যাবে। 3টা দিন তুলিকে দেখেনি তার আঁখি দুটো। সেমিনার থেকে ফিরে সোজা কলেজের সামনেই হাজির। তৃষ্ণার্ত চোখ দুটো সামনের দিকে তাক করতে চচ্চর করে রক্ত উঠে গেল আদ্রের মাথায়। চোখ দুটো তীব্র লাল হয়ে এলো। হাত মুঠ করে নিজের চুলগুলো টেনে গাড়িতে খুব জোরে ঘুষি বসিয়ে দিল। এমন কাণ্ড দেখে ঘাবড়ে গেল মেয়েগুলো। তাড়াতাড়ি পা চালিয়ে সরে গেল সেখান থেকে। ক্লাসে যে ছেলেটা সত্যি সত্যি গোলাপ নিয়ে হাজির আমরিন ও তুলির সামনে। গোলাপটা তুলির দিকে বাড়িয়ে রেখেছে 5 মিনিট যাবত। মুখ চেপে হাসছে তুলি। চোখ কটমট করে রাগী কণ্ঠে বলে উঠল আমরিন, এই ছেলে, তোমার লজ্জা করে না আমাকে প্রপোজ করে আবার আমার বেস্টিকেই ফুল দিচ্ছ? একটু হাসলো ছেলেটা। এক হাত দিয়ে মাথা চুলকে বলল, লজ্জা কিসের? তুমি আর তোমার বেস্টি তো একই, একজন আমার গার্লফ্রেন্ড হলেই হয়। ধপ করে জ্বলে উঠল আমরিন। পায়ের জুতো খুলে ছেলেটাকে মারতে নিলে তুলি বাধা দিয়ে বলে উঠল, দোস্ত, আমি কখনো কালো গোলাপ দেখিনি রে। বেচারা কত কষ্ট করে চুরি করে গোলাপটা এনেছে। এই ছেলে গোলাপ দিয়ে যাও আমায়, তারপর খাও আমরিনের জুতা পেটা। হেব্বি মজা কিন্তু, এই আমরিন কষিয়ে দিস। ছু মেরে গোলাপটা হাতে নিতে না নিতেই তুলি ছিটকে পড়ল মাটিতে। তুলিকে পড়তে দেখে আতঙ্কিত নয়নে চাইল আমরিনও ছেলেটা। মাথা তুলে ভাইয়ের লাল বর্ণের চোখ দেখে পিলে চমকে উঠল আমরিনের। থরথর করে কাঁপতে লাগলো সে। জুতাও হাত থেকে পড়ে গিয়েছে। ছেলেটা সেই কখনই প্রগাঢ় পার। তুলির দিকে দৃষ্টি রেখে আদ্র আমরিনের উদ্দেশ্যে বলে উঠল, গাড়িতে গিয়ে উঠে বসম। অসহায় চোখে তুলির দিকে চেয়ে ভো দৌড় মারল আমরিন। বিস্ময়ে অভিভূত তুলি, চোখে অজস্র ভয়। এক হাঁটু গেড়ে তুলির কাছে বসলো আদ্র। হাত বাড়িয়ে তুলির লাল হয়ে যাওয়া গালটায় স্পর্শ করলো। জ্বলে উঠল গালটা। চোখ ছাপিয়ে নেমে এলো জল। দাঁড়িয়ে পড়ল আদ্র। রাগটা বজায় রেখে বলে উঠল, উঠে দাঁড়াও। তুলি কোনো রেসপন্স করলো না। থাপ্পড়টা এতটাই জোরে লেগেছে যে কানটাও ঝিম ধরে আছে। তুলির সাহস দেখে মেজাজ প্রচণ্ড গরম হয়ে গেল আদ্রর। আমি কি বলেছি তোমার কানে ঢুকে নেই? সাহস বেড়ে গেছে তাই না? হাত পা কেটে ফেলবো তোর। উঠে দাঁড়া বলছি। আদ্রর উচ্চস্বরে ধমকে কেঁপে উঠল তুলি। বহু কষ্টে উঠে দাঁড়াতে হাতের কোনোই ধরে টেনে নিজের একদম কাছে নিয়ে এলো আদ্র।
চোয়াল শক্ত করে বলে উঠল, আজ তোকে এই কালো গোলাপ পিষে খাওয়াবো। কালো গোলাপের শখ আজীবনের জন্য মিটিয়ে দিব। তুলিকে টানতে টানতে বাসায় এনে ড্রয়িং রুমের সোফায় বসালো আদ্র। মাথা নিচু করে বসে রইল তুলি। তুলির পাশে দাঁড়িয়ে আমরিন ভীতু চোখে চেয়ে আছে ভাইয়ের দিকে। সামনের সোফাতে বসে আছে আদ্র, মাথা নিচু করে নিজের রাগ দমানোর চেষ্টায়। সারা রাস্তায় একটা শব্দও করেনি, এমনিতেও তুলির দিকে ফিরেও তাকায়নি। তুলিকে এভাবে টেনে আনতে দেখতে পেয়ে সায়রা বেগম ও ইনশিতা দৌড়ে এলো ড্রয়িং রুমে। দুজনে বাহিরে বাগানের সাইডে বসে কথা বলছিল। একজন সার্ভেন্ট তড়িঘড়ি করে এক গ্লাস পানি নিয়ে আসলো আদ্রর জন্য। পানির গ্লাসটা শেষ করে মায়ের দিকে তাকায় আদ্র। ছেলের নীলাম চোখের মনি লাল বর্ণের দেখতেই বুকটা ধুপ করে উঠে সায়রা বেগমের। তুলিও মাথা নিচু করে আছে, আমরিনও কেমন থরথর করে কাঁপছে। সব কিছু এলোমেলো মনে হচ্ছে ওনার কাছে। আতঙ্কিত স্বরে প্রশ্ন ছুড়লেন আমরিনের দিকে, কি হয়েছে আমরিন? আমরিন কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে নেবে তার আগেই হাত দেখিয়ে থামিয়ে দিল আদ্র। তুলির নতজানু মুখের দিকে এক পলক চেয়ে তার ছেলের সহিত বলে উঠল, তোমার বোনের মেয়ের খবর রাখো আম্মু। পড়াশোনা না করে ফুর্তি করে বেড়াই আজ। মাথা তুলে আদ্রর দিকে চাইল তুলি। কলিজা মুসর দিয়ে উঠল তার। আদ্র সব বলে দিবে না তো? বললে সায়রা বেগম হয়তো কষ্ট পাবেন। কিভাবে মুখ দেখাবে তুলি মায়ের মতো মানুষটাকে, যে তাকে নতুনভাবে বাঁচার একটা রাস্তা দেখিয়েছে। আজ ওদের ক্লাস টিচারের সাথেই দেখা হয়েছিল। তুলি নাকি একদমই পড়াশোনা করে না, কোনো পড়াও পারে না, তাই ওকে আজ থেকে আমি পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি মা। অপলকভাবে চেয়ে গম্ভীর স্বরে বলে উঠল আদ্র। চমকালো তুলি ও আমরিন। ড্যাব ড্যাব চোখে দুজনে চাইল আদ্রর দিকে। আদ্র সায়রা বেগমকে সত্যটা বললেন না দেখে হতভম্ব হয়ে পড়ল দুজনেই। সায়রা বেগম ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে ছেলের দিকে তাকালো। সোফায় বসতে বসতে বলল, আমি তো ভাবলাম তুলি কি না কি করেছে, যার কারণে তুই রেগে আসিস। যাক, আল্লাহ বাঁচিয়েছে। নেহা, তোর যা রাগ, আমার তুলি মাটাকে তো মেরেই ফেলতি তোকে রাগানোর অপরাধে। তুলির দিকে তাকিয়ে আবার বলে উঠলেন, এই তুলি, মাথা নত করে বসে আছিস কেন? ভরকে গেল তুলি। মাথা তুলতেই তো সায়রা বেগমের চোখ সবার আগে গালের উপর গিয়ে পড়বে। গাড়ির আয়নায় স্পষ্ট দেখতে পেরেছে গালটা যে 5 আঙুলের ছাপ দৃশ্যমান। আসলে খালামণি, মাথাটা খুব ব্যথা করছে। সোজা হয়ে বসলে ব্যথা ভীষণ বেড়ে যায়, তাই নত হয়ে বসে আছি। সিরিয়াস মোমেন্টেও তুলি অদ্ভুত কথা শুনে মনে মনে ভীষণ হাসি পেল আমরিনের। মুখ চেপে কোনো মতে আটকে রাখে হাসিটা। আদ্র এখনও ভাবলেশীন ভাবে তুলির দিকে তাকিয়ে যা তুলিকে আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তুলির মাথায় হাত বুলিয়ে দিয়েই সায়রা বেগম পরম মমতা পেয়ে আবেগে চোখ বুজে এলো তুলির। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ এনে আমি খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি। মাথা নেড়ে বহু কষ্টে সিঁড়ি বেয়ে উঠে রুমে আসলো তুলি। পা দুটোও চলছিল না, মনে হচ্ছিল কেউ বোধহয় শিকল দিয়ে বেঁধে রেখেছে। দরজার ছিটকিনি লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল থপ করে। বালিশে মুখ গুজে ডুবলে কেঁদে উঠল। এতক্ষণ কান্নাগুলো আটকে রেখেছিল খুবই কষ্টে। বন্ধ রুমে দেখার মতো কেউ নেই, তাই ফুপিয়ে কেঁদে উঠল তুলি। মনটা কিছুতেই মেনে নিতে পারছে না আজকের কাণ্ডটা। গালটাও জ্বলছে ভীষণ। এক ঝাঁপ অভিমান এসে বাসা বেঁধেছে মন মাঝারে। ফুপাতে ফুপাতে বলে উঠল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না আদ্র ভাইয়া। এত নিষ্ঠুর আপনি, অসভ্য পাষাণ লোক। আমি আর কোনোদিনও কথা বলবো না আপনার সাথে। চলে যাব আমি এখান থেকে, থাকবো না আর এখানে। কোথায় যাবে? ভরাট কণ্ঠস্বর কানে এসে ধাক্কা খেল তুলির। সে কি ভুল শুনেছে? কণ্ঠটা আদ্রর কণ্ঠ ছিল না। পরক্ষণেই মনে হলো বন্ধ রুমে আদ্র কিভাবে আসবে।
তাই কোনো দিকে না তাকিয়ে আবারও বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। পাশে কারো শোয়ার শব্দ পেতেই কান্না থেমে গেল তুলির। ভয়ে কেঁপে উঠল মন। কোনো ভূত নেই তো রুমে? প্রশ্নটা মনে জাগতেই শক্তির চোখে ধীরে ধীরে পাশ ফিরে দেখল হুঁশ উড়ে গেল তুলির। লাফ দিয়ে উঠে বসলো বিছানায়। তুলির চেহারাটার দিকে চেয়ে ভ্রু কুঁচকালো আদ্র। মাথার নিচে 2 হাত রেখে আরেকটু আরাম করে শুয়ে পড়ল, যেন চমকানোর মতো কিছুই হয়নি। অবাক হলো তুলি। বারান্দার দিকে তাকাতেই বুঝতে পারলো আদ্র কিভাবে এসেছে। বললে না তো কোথায় যাবে? আদ্রর হাসিতে গা জ্বলে উঠল তুলির। এভাবে মেরে আবার হাসা হচ্ছে? একদম কথা বলবি না তুলি এমন খারাপ বলার সাথে। উনি তো ডাক্তার না, আজ তো বড় একটা কসাই। তুলি উঠে পড়ল বিছানা থেকে। আদ্র তুলির সাথে উঠে পড়ল। তুলি যে অভিমানে কথা বলছে তা ঠিকই বুঝতে পেরেছে আদ্রর মন। কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো তুলি। সাথে সাথেই টান পড়ল হাতে। থমকে গেল তুলি। যাই হয়ে যাক, আজ মুখ দিয়ে কোনো শব্দ বের করবে না তুলি। হাত মুচড়াতে লাগলো তুলি ছোটার জন্য। আদ্রর বলিষ্ঠ হাতের শক্তির কাছে তুলির মতো দুর্বল মানবীর পেরে ওঠা সহজ না। তবুও তার নিছক চেষ্টা। মুচকি হাসে আদ্র। হাতটা টান দিতে তুলির পেটে এসে ঠেকলো আদ্রর বুকে। শরীরের সর্বঙ্গ শিথিল হয়ে এলো তুলির। পা দুটো ভেঙে ভেঙে আসছে। নিজের শরীরের যতটুকু বল ছেড়ে দিল আদ্রর বুকে। ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল আদ্রর। কোলে তুলে নিল তুলিকে। আচমকা নিজেকে শূন্যে অনুভব করতেই ভয়াত্মক চোখে তাকালো তুলি। হাত থেকে কাপড়গুলো পড়ে গেল মেঝেতে। আদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়। বুকের দ্রিম দ্রিম শব্দ সময়ের সাথে বেড়েই চলেছে। এ কেমন অনুভূতির জন্মাছে তুলির মনে? কোথায় গেল জেদ অভিমান? মনের আনাচে কানাচে শুধু হিম বাতাস বয়ে চলেছে। তুলিকে খাটে বসিয়ে দিল আদ্র। চেয়ার টেনে নিজে বসে তুলির সম্মুখে। পাশে টেবিলের উপর রাখা বরফের বাটি থেকে বরফের টুকরো নিয়ে তুলির গালে ছোঁয়াতেই আহ করে উঠল তুলি। চোখ মুখ খিচে সরিয়ে নিল কিছুটা দূরে। শিক্ষম নিঃশব্দ নিঃশ্বাস ফেলল আদ্র। মৃদু সুরে বলে উঠল, গাটা খুব জ্বলছে তাই না তুলা? ইস, থাপ্পড়টা খুব জোরে লেগে গেছে। রাগ উঠলে কেন যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমার কি দরকার ছিল ওই ছেলের কাছ থেকে গোলাপ নেওয়ার? বয়স একটুখানি, অথচ এখনই প্রেম করতে মাঠে নেমে পড়েছ। নিষ্পলক চোখে চেয়ে রইল তুলি। আদ্রর খোঁচা মারা কথা গিয়ে পাকা পড়ে রাগটাকে বেড়ে হয়ে গেল পাহাড় সমান করে বসলো এক দুঃসাহসীর কাণ্ড। আদ্রর কপাল 2 হাতে চাপড়ে ধরল শক্ত করে। অভিমান রাগে এক নাগারে চিৎকার করে বলে উঠল, আপনার সাহস কিভাবে হয় আমাকে মারার? কে আপনি আমাকে থাপ্পড় মারেন? কি অধিকার আছে আপনার আমার উপর? সম্পর্কে খালাতো ভাই হন, তাই যথাযথ সম্মান করি। তার জন্য এই না যে বিনা দোষে আপনি আমাকে মারবেন। ফুল নিয়েছি, আরও নিব। আমার ইচ্ছে হলে আমি প্রেম করে বেড়াবো। কথাগুলো বলে আবারও কান্নায় ফুপাতে লাগলো তুলি। দৃষ্টি আদ্রর দিকে স্থির করতেই শিউরে উঠল সে। আদ্রর চোখের ভঙ্গিটা বোঝা বড় দায়। চেহারায়ও নেই আগের কোনো প্রতিফলন। তুলির দিকে চেয়ে আছে নিষ্পলক। নীলাম চোখ জোড়ায় অজস্র মায়া ভাসমান। ধুক ধুক করছে তুলির বুকটা। সে যে কত বড় সাহস দেখিয়ে ফেলেছে বুঝতে পেরেই ধীরে ধীরে হাত ছাড়িয়ে আনতে গেলে আদ্রর কলার থেকে, কিন্তু আনতে চেয়েও পারেনি। কলারে 2 হাত রেখে চেপে ধরল আদ্র। আচমকাই চোখে ফুটে উঠল রাগের ছাপ। ভীতু চোখে তাকালো তুলি। প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম। আদ্রর কলার ধরা তার একদমই ঠিক হয়নি। রাগের বশে কি করে বসলাম? মনে মনে প্রশ্নটা আওড়ালো তুলি। চোয়াল শক্ত করে তুলির দিকে আরেকটু ঝুঁকে পড়ল আদ্র। দুজনের নাক ছুঁই ছুঁই। আদ্রর গরম নিঃশ্বাস আবেগে তুমুল বর্ষণ করেছে তুলির ভীতি মনে। আদ্র নামক মানুষটা তার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে।
অনুভূতিগুলো চিরকাল করে কিশোরী মনটাকে যে জানান দিচ্ছে। তুই প্রেমে পড়ে গেছিস তুলি, প্রেমের বর্ষণ হচ্ছে তোর হৃদয়ে। নিজেকে পাগল পাগল লাগছে তুলির। আদ্রর এতটা নিকটে আসা নিতে পারছে না সে। মুখ বাম দিকে ফিরাতেই নিজের শখ খেল তুলি। কি হলো এটা? হৃদয়ের গহীনে অদ্ভুতভাবে বিচরণ করতে লাগলো এক নতুন অনুভূতি। কল্পনাও করেনি তুলি এমন কিছু হবে। নিজের ডান গালে আপনা আপনি হাত চলে গেল তার। এলোমেলো হয়ে গেল মন, নড়ে উঠল ভিতরটা। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত স্পর্শ। আদ্রর দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো তুলি। নিজের গালে আদ্র ঠোঁটের স্পর্শ ভাবতেই তুলি এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। শটানভাবে বসে আছে আদ্র। মুচকি হেসে তুলির দিকে তাকিয়ে বলল, আশা করি আর কিছুই বলতে হবে না। অধিকার থাকুক আর না থাকুক, এই জীবনেই তোমার বোধ হয় আর প্রেম করা হবে না। নেক্সট টাইম কলারে হাত দেওয়ার আগে ভেবে নিবে আমি তোমার চেয়ে কতটা বড়। এখনো আদব কায়দা শেখা বাকি। আমি তোমার চেয়ে কতটুকু বড় জানো তো? তুলি এখনো নিঃশব্দ, হাতটাও গালে চেপে রেখেছে। নিজ চক্ষুতে বিশ্বাস করতে পারছে না তার সাথে এক শিহরিত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। মনের মাঝে হাজারো অনুভূতি নিয়ে নিশ্চুপভাবে তাকিয়ে আদ্রর দিকে হালকা হাসলো আদ্র। এই হাসির রেখা তুলির হৃদয়ের গহীনে আঘাত হানায় তীব্রভাবে। কি হলো জবাব দাও। 7 বছরের বড় হবেন। আমতা আমতা করে বলল তুলি। আদ্রর সম্পর্কে বিশেষ জানা নেই তার। বুঝ হওয়ার পর কখনোই আদ্রকে দেখেনি সে। মায়ের কাছে থেকে শুনছে একটু একটু। আগ্রহ না থাকা খুব বেশি জানা হয়নি তার। খুব বেশি বললে ভুল হবে তার। পুকুরে পড়ে যাওয়ার ঘটনা বাদে আর কিছুই কখনো জানতে পারেনি তুলি। মৃদু হাসলো আদ্র, শীতল কণ্ঠে বলল, আমি তোমার চেয়ে 10 বছরের বড় তুলি। বিস্ফোরিত চোখে চাইল আদ্রর দিকে। আদ্রকে দেখে তার মনেই হয়নি এত বড় হবে নিজের থেকে। দেখলেই মনে হয় যেন 24 কিংবা 25 বছরের এক সুদর্শন যুবক। মনে মনে ভীষণ লজ্জিত হলো তুলি। কম হোক আর বেশি হোক, তার একদমই কলারে হাত দেওয়া উচিত হয়নি। ক্ষমা করবেন, আসলে আমি। থামিয়ে দিয়ে আদ্র শান্ত কণ্ঠে বলল, আমার কাছ থেকে তুমি কখনো ক্ষমা চাইবে না তুলি। পেইন কিলার রেখে গিয়েছি, খেয়ে নিও। কথাটা বলেই বারান্দার দিকে চলে গেল আদ্র। তুলি এখনো বিস্ময়ে থ মেরে রইল। আদ্রর কলার চেপে কথাগুলো কেন ধারণ করতে পারছে না তুলির মস্তিষ্ক। আচ্ছা, আদ্র ভাইয়া কি আমায় পছন্দ করেন? বিড়বিড় করে আনমনেই বলে উঠল তুলি। রাত 9টা বাজে। আদ্র হসপিটালে একটা জরুরি কাজ করতে বসে দরজার টোকা পড়তেই বিরক্ত বোধ হলো আদ্রর। চোখ ফিরিয়ে দরজার কাছে বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি মাখা চোখ দুটো শান্ত হয়ে এলো। আলতো হেসে বলল, আয় আমরিন। ভীতু মন দিয়ে ধীর পায়ে হেঁটে এসে বিছানায় বসলো আমরিন। মন উসখুস করছে। বিকালে সত্যটা বলার জন্য যে তুলির কোনো দোষ ছিল না। কিছু বলবি? ভাইয়া। কিছু বলবি? তাড়াতাড়ি বল। আসলে ভাইয়া তুলির কোনো দোষ ছিল না, আমি তুলিকে এসব করতে বলেছি। একে একে সব খুলে বলল আমরিন। দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো আদ্র। কান্নারত আমরিনকে বুকে টেনে নিয়ে বলল, তুলির দোষ ছিল আর তোরও ছিল আমরিন। তোদের উচিত হয়নি এমনটা করার। এর বিপরীত হতে পারতো তোদের সাথেই। ছেলেটা তোদের ক্ষতিও করতে পারতো। দুষ্টুমির ছলেও এমনটা করে ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। দিব, তবে একটা শর্ত আছে। মাথা তুলে আদ্রর দিকে তাকালো আমরিন। অস্পষ্ট সুরে জিজ্ঞেস করলো, কি শর্ত ভাইয়া? আদ্র উঠে গিয়ে দরজাটা চাপিয়ে আসলো। বলা তো যায় না, কে শুনে নেয়। তারপর আমরিনকে এক এক করে বুঝিয়ে বলল সব। অতিশয় অবাক হলো আমরিন। মনে মনে ভাইয়ের জন্য খুশি হয়েও একটা সত্যি যে লুকিয়ে থাকবে না। আজ না হোক কাল তো তুলি জেনেই যাবে। বাবা জানতে পারলে বাড়িতে তুফান হবে। আর আদ্রই বা কীভাবে ম্যানেজ করবে? পারবে?
তার ভাইয়ের কাছে অসম্ভব বলে কিচ্ছুই নেই। আল্লাহ চাইলে হয়তো তার ভাইয়ের খুশিগুলো কেউ কেড়ে নিতে পারবে না। এখন বাকিটা নির্ভর করছে তুলির উপর। হাসি মুখে সম্মতি জানালো আমরিন। জবাবে বোনের মাথায় হাত বুলিল আদ্র। সে তার রুমে বসে আড্ডা দিতে দিতে 11টা বেজে গেল। এখন না ঘুমালে সকালে ঠিক সময় আর ওঠা হবে না। পায়ের গতি বাড়িয়ে রুমের কাছে এলো তুলি। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে প্রথমে নজর গেল টেবিলের ওপর এক গুচ্ছ কালো গোলাপ খুব সুন্দর করে সাজিয়ে রাখা টেবিলে, যা দেখে মাথা ঘুরে গেল তুলির। বিকালের কথা মনে হতেই ভয়ে আরও চেপে ধরল গভীরভাবে। ভীতিশঙ্কায় মাথা ঘুরে পড়ে যেতে নিলে পিছন থেকে শক্ত করে আঁকড়ে ধরল কেউ। তুলির ঝাপসা চোখে দৃশ্যমান হলো আদ্রর ভয়ানক চেহারা। সাথে সাথেই বিড়বিড় করে বলে উঠল, আমি কালো গোলাপ খাবো না আদ্র।